যখন 2011-তে মারা হচ্ছিল, সেই মিজান যে ছিল ভাইয়ের রূপে, ভাইয়া তখন তাকে বলছিল, ভাই আপনি তো আমাকে চেনেন, আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না। তখন সে উল্টা বলছিল, আপনার আমি তো জানি তুই শিবির করিস, তুই সব স্বীকার করে নে, তাইলে আর মারবে না। গত যখন 5 অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি কিংবা যে গঙ্গা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয়, ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিছানাতে বসে আর ভাইয়া সোফার উপর, ভাইয়াকে বললাম, ভাইয়া ছাত্রলীগ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটাই, তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস? তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল, দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে। তখন আমাদের অবস্থা এমনই ছিল যে শুধুমাত্র আমাদের পরিবারকে কিংবা হয়তো সারা দেশে যত শহীদ পরিবার ছিল এতদিন, যারা গত 15 বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব সময় একটা কথা বলা হয়েছে, আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয়, যাতে আপনাদের পরিবারের কারোর আরো ক্ষতি হয়। সেই কারণে হয়তো তখন আমরা সরাসরি কিছু বলতে পারি না। কিন্তু এরপরেও যদি স্মৃতিচারণ করতে চেয়ে বলি, গত যখন 5 অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি কিংবা যে গঙ্গা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয়, ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিছানাতে বসে আর ভাইয়া সোফার উপর, ভাইয়াকে বললাম, ভাইয়া ছাত্রলীগ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটাই, তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস? তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল, দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে, আমি সেই জন্য বলি। তারপর বলছিলাম, কিন্তু দেখ যদি কিছু হয়, তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরের খবর আসবে, হয়তো আমি তো এখন দ্বিতীয় বর্ষে কারোতে এইটুকু বলতে পারা উচিত। তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ফাহাদকে যে শিবির ট্যাগ দেওয়া হইলো, তার যে মূল মূল যে এই শুরু করলো সে ছিল তার নিজের রুমমেট। তো এখন আমার সে একটাই প্রশ্ন যে যে সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে 2 বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে, তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা মারাকে বৈধতা দেয়। ভাইয়া যখন 2011-তে মারা হচ্ছিল, সেই মিজান যে ছিল ভাইয়ের রূপে, ভাইয়া তখন তাকে বলছিল, ভাই আপনি তো আমাকে চেনেন, আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না। তখন সে উল্টা বলছিল, আপনার আমি তো জানি তুই শিবির করিস, তুই সব স্বীকার করে নে, তাইলে আর মারবে না। এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই। তো আমার প্রশ্ন এটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? আবরার ফাহাদ শুধু যে আমাদের শুধু যে 7 অক্টোবরের যে ঘটনাগুলো হয়েছিল, গত 2022-এ বলি 2020-এ বলি, প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে, এখান থেকে হয়তো এখানে থাকা অবস্থাতে যদি 1 বছর আগের পরিস্থিতি হইতো, হয়তো এতক্ষণে ছাত্রলীগের আক্রমণ হইতো, অথবা দেখা যেত যে আমরা এখান থেকে বেরোতে কয়েকজনকে আটক করা হইতো, তখন হয়তো আমরা অনেকে আসতামও না। কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে, এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি। কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য, আবরার ফাহাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে, সেইগুলো এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই। কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলো ছিল, আমাদের যে পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি, এইগুলার প্রত্যেকটা নিয়ে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া থাকবে। আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি না, হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা, হয়তো বলা হয়েছে শিবির করবো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে। কিন্তু যে কোনো সংগঠন, যে দলই হোক, যে মতই হোক, কাউকে এভাবে মারা কখনো জাস্টিফাই করা সম্ভব না। তাই আমাদের শুধু আমি একটা কথা বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য চলতেছিল তা যেন দ্রুত সম্পন্ন করা হয়। শুধু আবরার ফাহাদ সহ গত 15 বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যে বিচার যেন সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার কথা